আর আজকে কথা বলবো হচ্ছে ভয়েস চেঞ্জের পার্ট 3 নিয়ে। তো প্রত্যেকটি ক্লাস আমরা জানি যে একটির সাথে আরেকটি সম্পর্ক থাকে, তবুও যারা নতুন যুক্ত হবেন তাদের জন্য আমি ওইভাবে আলোচনা করব, বা যারা নতুন করে দেখছেন ক্লাসটি তাদের জন্য আমি বলবো যে এই ক্লাসটি হচ্ছে ভয়েসের একটা মাঝামাঝি স্টেপ, যেখানে আমরা আজকে কি কি আলোচনা করব সেটা শুরুতেই বলে নিব। তো এই জন্য আমি আগে একটু দেখতে চাই আমার সাথে কারা কারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন। আমি একটু সবাইকে আমাদের এই ক্লাসটা বলবো যে একটু শেয়ার করে দিয়ে আমাদের পার্টিসিপেশনটা বাড়াতে, যাতে আমরা সবাই একসাথে পুরো ক্লাসটি করতে পারি। তো আমি আজকের ভয়েস চেঞ্জ ক্লাসটির ডেটা সোর্স সম্পর্কে একটু বলে দিছি। ডেটা সোর্স হচ্ছে এক্সপার্ট জব ইংলিশ। এটি হচ্ছে ভিডিও ক্লাস ভিত্তিক বাংলাদেশের একমাত্র বই। তো এই বইটি থেকেই আমরা মূলত ভয়েস চেঞ্জের পার্ট 3 আলোচনা করছি। তো এই পার্টে কি থাকছে সেটা নিয়ে আমরা একটু একটু করে অগ্রসর হতে থাকি। আমাকে একটু কমেন্ট করে জানাবেন সব কিছু ঠিকঠাক থাকলে আমি আলোচনা শুরু করতে পারি আর কি। তো প্রথমেই আপনাদেরকে বলবো যে এই গ্রুপে যে কার্যক্রমগুলো হয় আপনারা নিয়মিত সেই কার্যক্রমগুলোর সাথে যুক্ত থাকেন। আমি দেখে খুব ভালো লাগে, এই জন্যই আপনাদের সাথে নিয়মিত ক্লাস নেই। আচ্ছা, তো আমার সাথে প্রথমেই যুক্ত হয়েছেন হচ্ছে সহদেব চন্দ্র দাস। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। আচ্ছা, যা থাকছে আজকে বেসিক পার্ট 3-তে আমি সেই পার্টটুকু একটু বলে দিব। সহদেব আমাকে একটু জানাতে পারেন সব ঠিক আছে তো? আমরা চলতে পারি, আশা করি আলোচনাটি চালাতে পারি। তো দেখেন আজকে কি কি নিয়ে আলোচনা করব সেই প্রসঙ্গে একটু শুরুতেই বলে দিচ্ছি। আজকে আলোচনা করব প্রথম অংশে যেটি, সেটি হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যের ভয়েস চেঞ্জ। ইন্টারোগেটিভ বাক্যের ভয়েস চেঞ্জ নিয়ে এই পোর্শনে যেটা থাকবে সেটি হচ্ছে বাক্যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট থাকলে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব, এরপরে বাক্যে হট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট থাকলে কিভাবে করব, এরপরে হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার, এরপরে বাক্যে হু প্লাস ভার্ব দ্বারা থাকলে এই বাক্যটাকে কিভাবে প্যাসিভ করতে পারি। দেন দেখব আমরা হুম প্লাস অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম। তো এইটা হচ্ছে ইন্টারোগেটিভ পার্টের মধ্যে আমরা এইটুকু দেখব। এরপরে দেখব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভে অংশের মধ্যে আবার এই কয়টা দেখব, সেটা হচ্ছে ডু নট দ্বারা শুরু হলে বাক্যকে কিভাবে প্যাসিভ করব, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা বাক্যের প্যাসিভ করার নিয়ম। এরপরে দেখব হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু বাক্যকে প্যাসিভ করব কিভাবে। এরপর আছে নেভার যুক্ত বাক্যের ইম্পারেটিভ করার নিয়ম। এরপরে প্লিজ কাইন্ডলি যুক্ত বাক্যের ইম্পারেটিভ এবং ভার্বের দুটি অবজেক্ট থাকলে আমরা কিভাবে ইম্পারেটিভ করব, এই সব কিছু মিলিয়ে মোট 11টা নিয়ম নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? সো এই 11টা নিয়মই আশা করি আপনাদের জন্য প্রত্যেকটা নিয়মই গুরুত্বপূর্ণ, কারণ এই নিয়মগুলো থেকেই কিন্তু বিগত বছরগুলোতে প্রচুর সংখ্যক প্রশ্ন হয়েছে। সো আশা করি সামনের পরীক্ষাগুলোতেও কিন্তু এগুলো থেকে প্রশ্ন হবে। তো চলুন আমরা একটা একটা করে আলোচনা শেষ করতে থাকি। আমি আলোচনার সময়কালটা বলে দিচ্ছি। আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করব এবং এখানে দুটি পর্ব হবে, অর্থাৎ প্রথমে আমরা নিয়ম প্লাস উদাহরণ বলবো, আর এরপরে মাঝামাঝি অবস্থানে গিয়ে আমরা আর নিয়ম বলবো না, শেষ অংশে আমরা হচ্ছে ওভারঅলি প্র্যাকটিস করব। সো ওভারঅলি প্র্যাকটিসটাও কিন্তু আমরা মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। তো শুরুতেই হচ্ছে ইন্টারোগেটিভ পার্ট। আমরা ইন্টারোগেটিভ অংশের ভয়েস চেঞ্জে চলে যাচ্ছি। প্রথমেই ইন্টারোগেটিভ পার্টের মধ্যে যেটা দেখব, বাক্যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ডট ডট প্রশ্নবোধক চিহ্ন এরূপ বাক্যকে আমরা কিভাবে প্যাসিভ করি। তো এই যে আমি লাল কালিতে এখানে এতে অ্যাক্টিভ বোঝানোর চেষ্টা করেছি, আর পিতে হচ্ছে প্যাসিভ বোঝানোর চেষ্টা করেছি। অ্যাক্টিভ বাক্যে যদি ডু অথবা ডাজ অথবা ডিড থাকে, অ্যাক্টিভ বাক্যে ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট থাকে, এক্ষেত্রে এখানে V1 থাকবে। তো এর পরপরই হবে অবজেক্ট। তো এই ধরনের বাক্যগুলোর বেলা এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। একজন আমাকে একটা প্রশ্ন করছেন, স্যার ক্লাস নাকি 7:30টায় শুরু হওয়ার কথা। আচ্ছা সারোয়ার হোসাইন, আমরা কিন্তু গ্রুপে আজকে অ্যানাউন্স দিয়েছি ক্লাস হবে 7টার সময়। হ্যাঁ, গ্রুপের অ্যানাউন্স কি ভুল ছিল? আমি কিন্তু এখন থেকে ক্লাস আপনাদের সাথে 7টার সময়তেই নিব। আচ্ছা দেখেন, তারপরে ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1, আর এক্ষেত্রে আমরা প্যাসিভ করব হচ্ছে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। এখানে ডিডের বেলায় হচ্ছে ওয়াজ, ওয়ার নিব, আর ডু ডাটের বেলায় নিব হচ্ছে এম, ইজ, আর। ক্লিয়ার?
তাহলে আমরা জানি হচ্ছে ডু ডাজ মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাম ইজ আর, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করব হচ্ছে ডিডের পরিবর্তে ওয়াজ ওয়্যার। তো এইটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার, সাবজেক্টের আগে এগুলো থাকবে, প্যাসিভ ভয়েসও সাবজেক্টের আগে এই অক্সিলারিগুলো থাকবে, আর সাবজেক্টের পরে চলে যাবে প্যাসিভ মোডে V3, হ্যাঁ, আর অ্যাক্টিভ মোডে এখানে থাকবে V1। এই হচ্ছে মোটামুটি একটা নিয়ম। তো এবার আমি আপনাদেরকে একদম একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করি। 1 নম্বর প্রশ্নে আসেন। প্রশ্ন 1-এ বলছি দ্য প্যাসিভ ভয়েস অফ ডাজ সোহেল প্লে ক্রিকেট, ডাজ সোহেল প্লে ক্রিকেট। এখানে ডাজ দিয়ে শুরু হয়েছে বাক্যটি, ডাজ সোহেল প্লে ক্রিকেট। সোহেল হচ্ছে সাবজেক্ট আর প্লে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা দেখেও বুঝতে পারছি যে বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ বাক্যে যেহেতু শুরুতে ডাজ আসছে, তাহলে আমরা প্যাসিভ মোডে যেটা সার্চ করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুসারে অ্যাম ইজ আরের সাথে V3। তো দেখেন আমরা কিন্তু অ্যাসার্টিভ বাক্যের বেলায় অ্যাম ইজ আরের পরে সরাসরি আমরা V3 খুঁজতাম, আর যেহেতু এটা ইন্টারোগেটিভ বাক্য এই কারণে আমরা অ্যাম ইজ আরের পরে আগে খুঁজবো সাবজেক্ট অবজেক্টের পরিবর্তনের জায়গাটা, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট, আর এরপরে খুঁজবো হচ্ছে আমরা V3। তাহলে আমরা বলতে পারি অ্যাম ইজ আর ডট ডট V3 খুঁজবো, মানে মাঝখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে চলে আসবে, মাঝখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে চলে আসবে। তাহলে উত্তরটা হচ্ছে এখানে কোনটা বলেন? এই যে ইজ ডট ডট V3, অ্যাম ইজ আর প্লাস V3 আছে কয় জায়গাতে? দুইটাতে, ইজ প্লেড এ এবং বিতে। এখন এ বি এর পার্থক্য হচ্ছে এখানে সোহেল আছে, এখানে ক্রিকেট আছে। তো ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে। তো সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হলে এখানে উত্তরটা হবে হচ্ছে এই যে ক্রিকেট অবজেক্ট ছিল, এটা হয়ে যাবে সাবজেক্টের পজিশনে, সুতরাং উত্তরটা হচ্ছে বি নাম্বার। আশা করি বুঝতে পেরেছি। আমি কিন্তু এভাবে অনেকগুলো উদাহরণ দিব, আজকে আমরা অনেক উদাহরণ সলভ করব। তো প্রত্যেকটা উদাহরণে আপনার পার্টিসিপেশন থাকা দরকার। তো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন 2 নম্বর, এটা একটু নিজেরাই চেষ্টা করেন কি হতে পারে আনসার 2 নম্বর প্রশ্নে। ডিড দ্য বয় ক্যাচ দ্য বার্ড, ডিড দ্য বয় ক্যাচ দ্য বার্ড। এখানে ডিড হচ্ছে ইন্টারোগেটিভ হওয়ার জন্য আনছি, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ আকারে ডিড আসছে। ডিড দ্য বয় ক্যাচ দ্য বার্ড, এখানে দেখেন এই ক্যাচ হচ্ছে ভার্বের বেস ফর্ম আকারে আছে, তাই তো? সো এখন কোনটা উত্তর হতে পারে বলেন, উত্তর করার চেষ্টা করেন। দেখেন ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন হয় না এমন কোনো এক্সাম কিন্তু স্বাভাবিকভাবে নাই। বিসিএস থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন থাকে। সো এই অধ্যায়টি আপনাদের জন্য বলবো যে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, খুব মনোযোগ দিয়ে পুরো অধ্যায়টি সলভ করার চেষ্টা করব। আচ্ছা, সারোয়ার বলছেন হচ্ছে 2 নম্বর উত্তর, আসলে উত্তরটা হচ্ছে 1 নম্বর। কিভাবে 1 নম্বর হলো? দেখেন এইটা 1 নম্বর উত্তর এই কারণে যেহেতু এখানে ডিড আছে, ডিড আছে মানে হচ্ছে পাস্ট টেন্স, তাই তো? তো পাস্ট টেন্স অনুযায়ী এখানে 2টা অপশন আছে হওয়ার মতো, একটা হচ্ছে অস আর হচ্ছে এইটা এ এবং বি। এখন এ বি এর মধ্যে আবার লক্ষ্য করেন, আমরা তো টেন্সের বিষয়টা মাথায় রাখতে হবে। যারা 1 নম্বর ক্লাসটি করেছেন তারা হয়তো বিষয়টা আরও ভালো বুঝতে পারবেন। পাস্ট ইনডেফিনিট টেন্সে যেহেতু ডিড মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, তো পাস্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ করার নিয়ম হলো অজ, তাই তো? স্বাভাবিক বাক্যে অজ ওয়্যার প্লাস V3। আর এখন এখানে যেহেতু আপনার ইন্টারোগেটিভ বাক্য, এই জন্য আমরা অজ ওয়্যার ডট ডট V3 খুঁজবো। অজ ওয়্যার ডট ডট V3 মানে অজ ওয়্যারের পরে একটা অবজেক্ট সাবজেক্ট পরিবর্তন হয়ে আসবে, তারপরে হচ্ছে V3 লাগবে। তো সেই হিসাবে উত্তরটা হচ্ছে এ নাম্বার। ক্লিয়ার? অনেক ধন্যবাদ। উজ্জ্বল হাসান উত্তর করেছেন 1, বেশ সঠিক উত্তর করেছেন। চলে যাচ্ছি আমি অন্যান্য অক্সিলারি ভার্বযুক্ত নিয়মে। খেয়াল করেন, এটা হচ্ছে অন্যান্য অক্সিলারি ভার্ব বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো স্বাভাবিকভাবে উল্লেখ থাকে, যেমন অ্যাম, ইজ, আর, অজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, এই ধরনের যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো আছে, এই অক্সিলারিগুলো থাকলে আমরা টেন্স অনুযায়ী সেই অক্সিলারিটাই ঠিক রাখবো, আর এর সাথে অতিরিক্ত যা প্রয়োজন সেটা ব্যবহার করে ডট ডট V3। মানে এই ডট ডট মানে হচ্ছে আমরা একদম প্রথম ক্লাসে অর্থাৎ লাইভ ক্লাস 1-এ আমরা যেভাবে শিখেছিলাম সেই টেন্স অনুসারে। সো এটা আসলে এইভাবে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, এইটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। চলুন, প্রশ্ন 5 বলা আছে ইজ হি ইটিং ফ্রুট, ইজ হি ইটিং ফ্রুট। এখানে দেখেন
এই যে এখানে অন্যান্য অক্সিলারি বলতে দেখেন ইজের সাথে ডট ডট ইটিং আছে, তার মানে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ রূপে আছে। হ্যাঁ, হি ইজ ইটিং ফ্রুট, হি ইজ ইটিং ফ্রুট। তো এটাকেই জাস্ট ইন্টারোগেটিভ আকারে বলা আছে ইজ হি ইটিং ফ্রুট। সো দেখি এটার কি উত্তর হয়, আপনারা কে কি উত্তর করছেন। সময় 10 সেকেন্ড, খুব ঝটপট উত্তর করে দেওয়ার চেষ্টা করব। এগুলো খুব সহজ, তারপরেও আমি দেখি কে কতটুকু পারছেন। 6 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ইজ হি ইটিং ফ্রুট। এখন আপনারা এটাকে এইভাবে মনে করতে পারেন, যদি ইন্টারোগেটিভ বাক্য আপনারা অনেকেই অনেক সময় কঠিন মনে হয় আপনাদের কাছে, তখন যেটা করবেন সেটা হচ্ছে সাবজেক্টটা বাদ দিয়ে আপনি শুধু ভার্বের জায়গাটা চিন্তা করেন। এখানে কি আছে, ইজ ইটিং। তো ইজ ইটিং মানে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করার নিয়মটা মনে করলেই হয়ে গেল। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে জাস্ট অ্যামিজারের পরে একটা অতিরিক্ত বিং আসে, এরপরে ভার্বের 3 নাম্বার রূপ হয়ে যায়। তাহলে আমরা অ্যাম ইজ আর যে কোনো একটা অক্সিলারি হবে আর কি সাবজেক্টের সাথে মিল রেখে, তাহলে সবগুলোতে ইজ আছে। এরপরে হচ্ছে আমার লাগবে হচ্ছে বিং প্লাস ভি3, বিংয়ের সাথে ইটেন লাগবে। হ্যাঁ, তাহলে বিং ইটেন কয় জায়গাতে আছে দেখেন, বিং ইটেন এখানে একটাই আছে, সেটা বি নাম্বার। তাহলে আপনি এইভাবে চিন্তা করলে একটাই অপশন, এটাই উত্তর করতে পারবেন। আবার যদি কেউ চিন্তা করেন আরও ডিটেল চিন্তা করব সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়েছে কিনা, সেটা দেখেন সব জায়গাতেই কিন্তু ফ্রুটটাকে সাবজেক্ট হিসাবে এখানে দেওয়া আছে। ক্লিয়ার? তো এইভাবে করেও কিন্তু আমরা উত্তরটা করতে পারি। তো ঠিক আছে, আমি 2 নম্বরটাও দেখলাম, 5 নম্বর 2 উত্তর, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন অলরেডি। আফরোজা, এরপরে হচ্ছে সহদেব 3-2, ঠিক আছে আপনাদের উত্তর। আচ্ছা, এই গেল প্রথম নিয়মটি। আমি কিন্তু এই নিয়মে বলে দিয়েছি আমাদের লাইভ ক্লাসের মডেলটা হবে এরকম, লাস্টের দিকে গিয়ে কিন্তু ওভারঅল প্র্যাকটিস হবে। হ্যাঁ, শুরুতে নিয়ম কেন্দ্রিক আলোচনা করে বুঝিয়ে যাচ্ছি। এরপর আসেন বাক্যে হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ডট ডট প্রশ্নবোধক চিহ্ন। তার মানে হটের সাথে যদি কোনো ইন্টারোগেটিভ বাক্য থাকে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি। তো এই ক্ষেত্রে আপনাদেরকে এই যে এত কিছু এখানে বলেছি, এই এত কিছু বলেও এগুলো বোঝানো যাবে না, এগুলো আপনি শুধু একবার একটু দেখে নেন, উদাহরণে গিয়ে ক্লিয়ার করব। দেখেন বলছি হোয়াট, এরপরে যদি ডাজ থাকে, ডু থাকে অথবা ডিড থাকে, এরপর সাবজেক্ট প্লাস ভার্ব ডট ডট প্রশ্নবোধক চিহ্ন। এক্ষেত্রে আমরা ডু ডাজের পরিবর্তে আনবো হচ্ছে অ্যামিজার, এটা সাবজেক্টের সাথে ম্যাচিং করে। মানে এই যে অবজেক্ট সাবজেক্ট যেটা পরিবর্তন হবে, এখানে যে অবজেক্টটা সাবজেক্ট আকারে আসবে সেই অবজেক্ট বা সাবজেক্টের সাথে মিল রেখে অ্যামিজার। কখন? যখন ডু ডাজ থাকবে। আর ডিড থাকলে আনবো অজয়ার, এটাও সাবজেক্টের সাথে মিল রেখে। তারপরে অবজেক্ট সাবজেক্ট হলে এখানে সাবজেক্ট আকারে আসবে অবজেক্টটা, তারপরে প্লাস, তারপরে ভি3 বসবে, এরপরে অন্যান্য নিয়ম ঠিক থাকবে। এরপরে হটের পর যদি মেইন ভার্ব আসে তখন কি করবেন দেখেন, এখানে 2টা নিয়ম আর কি প্রযোজ্য। একটা হচ্ছে হটের পরে সরাসরি অক্সিলারি ভার্ব দিয়ে থাকলো, আর একটা হচ্ছে হটের পরে অনেক সময় মেইন ভার্ব থাকবে। এক্ষেত্রে কি করবেন, যদি হটের পরে মেইন ভার্ব দিয়ে কোনো বাক্য থাকে তাহলে আমরা বাই হোয়াট প্লাস টেন্স অনুসারে অক্সিলারি দিয়ে তারপর আমরা এটাকে প্যাসিভ করব। বাই হট দিয়ে টেন্স অনুসারে অক্সিলারি ব্যবহার করে প্যাসিভ করব। 6 নম্বর উদাহরণটা আসি প্রথমেই। প্রশ্ন 6, দেখেন কি হবে আনসার। হোয়াট ডু ইউ নো, হোয়াট ডু ইউ নো। ছয় নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ নো, চেঞ্জ দ্য ভয়েস, কি হবে আনসার। খেয়াল করেন এখানে হোয়াটের পর একটা অক্সিলারি ভার্ব আছে ডু, তারপর হচ্ছে সাবজেক্ট ইউ, তারপরে নো হচ্ছে মেইন ভার্ব। এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ডু ডাজ ডিড থাকা মানে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কিভাবে আলোচনা করি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে অ্যামিজারের সাথে ভি3 প্রয়োজন হয়। তো এইটা উত্তর হচ্ছে 1 নম্বর। আফরোজা সঠিক উত্তর দিয়েছেন আপনি। হোয়াট ডু ইউ নো, এটার উত্তর হচ্ছে 1 নম্বরটা, হোয়াট ইজ নন টু ইউ, হোয়াট ইজ নন টু ইউ। দেখেন এইখানে এই ধরনের বাক্যের বেলায় যদি কোনোভাবে অবজেক্ট অনুপস্থিত থাকে, এই হটটাকেই আমার হচ্ছে সাবজেক্ট পজিশন ধরে নিয়ে তারপর হচ্ছে অ্যামিজার প্লাস ভি3 দ্বারা উত্তর করতে পারি। তাহলে হোয়াট ইজ নন টু ইউ আমরা জানি হচ্ছে নো ভার্বের পরে টু বসে, আর এইটাই তো সাবজেক্ট আকারে ছিল, সেটা হয়ে গেল অবজেক্টের পজিশনে। আচ্ছা, তাহলে 6 নম্বরের উত্তর হচ্ছে 1। হ্যাঁ, এরপরে যাচ্ছি পরের প্রশ্নে, 7 নম্বর। 6 নম্বরের উত্তর সহদেব, ঠিক আছে আপনার উত্তর। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা এখানে লিখিত আকারে দেওয়া আছে, যদিও উত্তরটা করে দেওয়া আছে।
হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, এটা আছে কিন্তু প্যাসিভ মোডে। তো প্যাসিভ মোডে যেহেতু আছে আমরা অ্যাক্টিভ মোডে নিব। তাহলে অ্যাক্টিভ মোড হচ্ছে হোয়াট ডাজ হি ওয়ান্ট, এটা আসলে আপনি চাইলে এখান থেকে এই দিকে চিন্তা করলে বুঝতে পারবেন। খেয়াল করেন হোয়াট ইজ ওয়ান্টেড, তার মানে এম ইজারের পরে V3 থাকা মানে সেটা হচ্ছে প্যাসিভ মোড। তো এটাকে অ্যাক্টিভ করতে হলে আমরা এই ওয়ান্ট ভার্বের বেস ফর্ম ইউজ করব। আর যেহেতু ইন্টারোগেটিভ বাক্য, এই যে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্টের পজিশনে, তার মানে হি ওয়ান্ট। আর এই যে ওয়ান্ট ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সাথে আছে, এই জন্য ডাজ আনতে হবে সামনে। তো সঠিক উত্তরটা হচ্ছে হোয়াট ডাজ হি ওয়ান্ট। আচ্ছা, আমি এখন আপনাদেরকে নতুন আরেকটা নিয়ম দেখাচ্ছি। পরের নিয়মে আসি। হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার দ্বারা বাক্যের প্যাসিভ। দেখেন আমরা WH ওয়ার্ড হিসাবে অনেক WH ওয়ার্ডগুলো চিনে থাকি। তো সবগুলো WH ওয়ার্ড দিয়েই কিন্তু স্বাভাবিকভাবে প্রায় সেম নিয়ম। WH ওয়ার্ডটা শুরুতে থাকবে, তারপরে অক্সিলারি, টেন্স অনুযায়ী অক্সিলারি পরিবর্তন করব, তারপরে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে। এরপরে আপনার দেখেন এই যে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, এরপরে V3, তারপরে অবজেক্টের আগে বাই বসাবো। একদম সব আগের নিয়মই, জাস্ট শুধু হোয়াটের জায়গায় WH ওয়ার্ডগুলো অন্যান্য যেগুলো থাকে সেগুলো থাকবে। তো এগুলো আসলে নিয়ম মুখস্থ করা হয় না, এসব বিষয় আপনাদেরকে উদাহরণ ভালোভাবে ফলো করতে হবে। 8 নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করেন। কোশ্চেন 8। প্রশ্ন 8, এখানে বলা আছে হাউ ক্যান ইউ ডু দিস, হাউ ক্যান ইউ ডু দিস। দেখেন তো এখানে হাউ আছে WH ওয়ার্ড হিসাবে সামনে থাকলো, আর এই বাক্যের পরিবর্তনের জায়গাটা আমাদেরকে ধরতে হবে। পরিবর্তনের জায়গাটা হচ্ছে এই যে ক্যান ডু হচ্ছে আসল জায়গা। হ্যাঁ, আমরা কিন্তু স্বাভাবিক মডাল ভার্বের ক্ষেত্রে যেভাবে প্যাসিভ করেছি সেই নিয়মটা ফলো করলেই হবে। তো এখানে দেখেন ক্যান ডু মানে হচ্ছে এটা সাধারণ মডাল ভার্বের পরে V1 থাকে। সো এইটাকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে ওই মডাল ভার্বের পরে B প্লাস V3 বসে। হ্যাঁ, তো আপনি চাইলে এই মাঝখানের সাবজেক্টটাকে মনে মনে উজ্জ্বল রেখেও চিন্তা করতে পারেন। তাহলে এটার উত্তর হচ্ছে 2 নাম্বারটা, এটার উত্তর 2। হাউ ক্যান, এই যে অবজেক্ট হয়ে গেছে সাবজেক্টের পজিশনে দিস, আর প্যাসিভ মোড হিসাবে হবে বি ডান। হ্যাঁ, বি ডান বাই ইউ। তো বি ডান কিন্তু এখানে অনেক জায়গাতেই ছিল, কিন্তু সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনের বিষয়টাও খেয়াল রাখতে হবে। তাহলে সাধারণ মডাল ভার্বের নিয়মে পরিবর্তন করলে উত্তরটা হচ্ছে 2 নাম্বার। হ্যাঁ, আফরোজা এবং চন্দ্রদাস দুজনেই সঠিক উত্তর করেছেন। এখন দেখব হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যে নিয়ম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, সেটি হচ্ছে হু প্লাস ভার্বযুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম। হু প্লাস ভার্বযুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম। আচ্ছা, এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো একবার একটু পড়ে নেন আমার সাথে সাথে। টেন্সের সকল নিয়ম ঠিক থাকবে, শুধু অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে বসবে। বাক্যের শুরুতে বাই অথবা টু অথবা উইথ এগুলো ব্যবহার করে তার সাথে আমরা হোম ইউজ করব। অনেকে এই কথাটা একদম সংক্ষেপে বলে দেয়, সেটা হচ্ছে হু থাকলে বাই হোম নিব না। এটা আপনারা মাথায় রাখবেন, শুধু বাই হোম না, প্রয়োজনে টু হোমও হতে পারে, আবার উইথ হোমও হতে পারে। তাহলে অ্যাক্টিভ গঠনটা হচ্ছে হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, নোট করে ফেলতে পারেন। অ্যাক্টিভ গঠনটা হচ্ছে হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ডট ডট প্রশ্নবোধক চিহ্ন। আর প্যাসিভ গঠনটা হবে বাই হুম অথবা টু হুম অথবা উইথ হুম দিয়ে। এরপরে এই যে এখানে যে ভার্বটা থাকবে, এই ভার্বের টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব। তারপরে আমরা এই যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টটাকে এখানে সাবজেক্ট রূপে তৈরি করব। তারপরে আমরা এই যে এখান থেকে যে ভার্বের পজিশন ছিল সেই ভার্বের V3 নিয়ে নিব। হ্যাঁ, এই ভার্ব অনুযায়ী একটা অক্সিলারি সামনে নিব, আর এখানে সাবজেক্টের পরে নিব V3, তারপরে লাস্টে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন। সো এছাড়াও এটা আরেকটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে হু প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়ে দিব, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে, V3 বসাবো, এবং লাস্টে গিয়ে বাই অথবা টু অথবা উইথ, মানে প্রিপজিশনগুলো আমরা চাইলে শুরুতেও দিতে পারি, শেষেও দিতে পারি। সো এগুলো একটু উদাহরণ দেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু এটা। 9 নম্বর প্রশ্নে আসেন। আচ্ছা দেখেন, আমি যখন এগুলো কিন্তু এক্সপার্ট জব ইংলিশ বইতে যখন আলোচনা করেছি, তখন এগুলো আরও স্পষ্ট আকারে কিন্তু অনেক উদাহরণ দিয়ে আলোচনা করা আছে। তো এখানে লাইভ ক্লাসের সাথে দ্রুত ক্লাসটি শেষ করার প্রয়োজনে হয়তো কিছু কিছু করে উদাহরণ দিয়েছি।
তো সলভ করি 9 নম্বর প্রশ্ন। কোশ্চেন 9, হু উইল ডু দ্য ওয়ার্ক? হু উইল ডু দ্য ওয়ার্ক? সময় 10 সেকেন্ড। আচ্ছা দেখেন তো, এখানে প্রথম প্রসঙ্গ হচ্ছে আমরা বলছি হু থাকলে একটা প্রিপজিশন প্লাস হুম আকারে নিতে পারবো। তো এখানে বাই হুম দিয়ে অপশন আছে দুইটা, তো এই দুটোর মধ্যেই কিন্তু আমরা যে কোনো একটা চুজ করতে পারবো। এখন আমাদেরকে দেখতে হবে এই যে টেন্সের যে জায়গাটা বা অক্সিলারি প্লাস ভার্বের জায়গাটা, যেটা এখানে দেখেন উইল ডু আছে, তাই না? তো উইল ডু মানে হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। সো এটাকে চেঞ্জ করতে হলে আমাকে প্যাসিভ মুডে লাগবে হচ্ছে উইল বি ডান, উইল বি ডান। তো উইল বি ডান বসালেই হবে না, মাঝখানে অবজেক্ট সাবজেক্ট হয়ে চলে আসবে, কারণ এটা ইন্টারোগেটিভ বাক্য। তো সব মিলিয়ে উত্তরটা হচ্ছে 3 নাম্বার, কারণ এই যে দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা চলে আসছে সাবজেক্টের পজিশনে, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। হ্যাঁ, আচ্ছা ডি নাম্বার হবে না কিন্তু সহদেব, ডি নাম্বার হবে না, কারণ দেখেন এটা ইন্টারোগেটিভ ফরম্যাটে তৈরি করতে হলে এই যে অক্সিলারি ভার্ব প্রয়োজন হবে, এই জন্য উত্তরটা হচ্ছে সি নাম্বার। আচ্ছা পরের প্রশ্ন দেখেন, 10 নম্বর প্রশ্ন। কোশ্চেন 10, হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ হু ডিড দিস? হু ডিড দিস 10 নম্বর প্রশ্ন, এটা কি উত্তর হতে পারে? হু ডিড দিস। পরীক্ষার হলে এগুলোই কিন্তু আমরা ভুল করি, কারণ আমরা পরীক্ষার হলে তাড়াহুড়া করি বা সময় কম থাকে, এই কারণে এইসব প্রশ্নগুলোই কিন্তু ভুল হয়ে যায়, যদিও সহজ তবুও ভুল হয়ে যায়। হু ডিড দিস, তাহলে আমরা প্রথম প্রসঙ্গ হচ্ছে আমরা বলতে পারি হু থাকলে প্রিপজিশন প্লাস হুম বসবে। তো এরকম সি, তা আপনি এরকম মাইনাস ফর্মুলা সিস্টেমে কিছু অপশন আগে থেকেই বাদ দিতে পারেন। তাহলে এ এবং সি হাতে থাকলো, বিডি বাদ। তাহলে এ এবং সি এর মধ্যে বাই হোম ঠিক থাকলো। এরপরে পরপরই আমাদের প্রয়োজন হচ্ছে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব আছে হচ্ছে যে সি নাম্বারে, বাই হুম অজ দিস ডান। কেন অজ দিস হলো? কারণ এই যে দেখেন ডিড এখানে নিজেই মেইন ভার্ব, যেহেতু নিজেই মেইন ভার্ব মানে ডু ডিড ডান, তাহলে ডিড মেইন ভার্ব মানে পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি আপনাদের উত্তরগুলো হচ্ছে। এরপরে যাচ্ছে আমি পরের প্রশ্নে। এখানে 11 এবং 12 দুইটা প্রশ্ন আপনাদেরকে রিটেন প্রশ্ন হিসাবে দিলাম, লিখিত প্রশ্ন। তো দেখি এই দুইটা প্রশ্ন আপনারা সলভ করতে পারেন কিনা। আমি মুখে বলে দিব, হু ক্যান সলভ দ্য প্রবলেম। হ্যাঁ, প্রশ্নটাই হচ্ছে এরকম, হু ক্যান সলভ দ্য প্রবলেম। আচ্ছা এর মধ্যে একটি কথা না বললেই না, আপনারা কিন্তু ক্লাসগুলো একটু শেয়ার করবেন। ক্লাসগুলো একটু শেয়ার করতে বলছি এই কারণেই, কারণ আমাদের পার্টিসিপেশনটা একটু বাড়াতে হবে। আমরা শুরুর দিকে ক্লাস শুরু করেছি, ধৈর্য হারা হচ্ছি না, অনেকেই থাকলে একটু ভালো লাগবে আর কি। সহদেব, আবির খান যারা আছেন, আফরোজা চেষ্টা করেন আপনাদের টাইমলাইন একটু শেয়ার করে দিতে, আপনাদের কোনো ফ্রেন্ডকে একটু ট্যাগ করে দিতে। 11 নম্বরে বলা আছে হু ক্যান সলভ দ্য প্রবলেম। আচ্ছা এখানে এইটা আমি রিটেন আপনাদেরকে বলে দিচ্ছি, উত্তরটা হবে হচ্ছে হু ঠিক থাকবে, হু এর পরিবর্তে ব্যবহার করবো হচ্ছে বাই হুম। আর ক্যান ঠিক থাকলো, ক্যান সলভ মানে এটা প্যাসিভ মুডে হবে, ক্যান বি সলভড। তো দা প্রবলেমটা চলে আসবে হচ্ছে ক্যানের ঠিক পরে, কারণ এটা ইন্টারোগেটিভ ফরম্যাটে আমাকে তৈরি করতে হবে। তো বাই হুম ক্যান দ্য প্রবলেম, হ্যাঁ বাই হুম ক্যান দ্য প্রবলেম চলে আসবে আগে, তারপরে বি সলভড হবে। বাই হুম ক্যান দ্য প্রবলেম বি সলভড, এটা হচ্ছে 11 নম্বর। আর 12 নম্বরটা হবে বাই হুম এই যে কিল্ড আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, ভয়েসের ক্ষেত্রে টেন্সের বিষয়টা সবচেয়ে জরুরি, এটা ফলো করতে হবে। বাই হুম ওয়াজ দ্য বার্ড কিল্ড, এটা হবে উত্তর। আচ্ছা এবার আমরা একটু হুয়ের বিপরীতভাবে চিন্তা করব। হুম প্লাস অক্সিলারি ভার্ব থাকলে আমরা এই ধরনের বাক্যগুলোকে কিভাবে প্যাসিভ করব। দেখেন হুমের জন্য আমরা হু বসাবো, এটা হচ্ছে প্রথম কথা। হুমের জন্য হু বসাবো, এরপরে টেন্স অনুযায়ী টেন্সের সকল নিয়ম ঠিক রাখবো। শুধু অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে বসবে। দেখেন আমি এই কথাটা একটু মনে করতে বলবো বারবার, শুধু অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে বসবে। এইটা এখন আপনাদেরকে বোঝাতে হলে উদাহরণে নিব। এখানে অ্যাক্টিভ গঠনটা দেখেন, অ্যাক্টিভ গঠন হচ্ছে হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব।
হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আচ্ছা, এখানে এই যে হুমের পরে অক্সিলারি তারপরে সাবজেক্ট, তার মানে অক্সিলারি ডট ডট মেইন ভার্ব আকারে থাকছে। সো হুম থেকে হয়ে গেল হু প্লাস অক্সিলারি, ব্র্যাকেটের টেন্স অনুযায়ী এই অক্সিলারিটা বসবে, মানে হচ্ছে টেন্স অনুযায়ী যেটা পরিবর্তন করতে হবে সেটা করব। হু চলে আসবে, তারপর অক্সিলারি বসবে, তারপরে কিন্তু এখানে সরাসরি ভিথিরি বসছে, তারপরে গিয়ে বাই, এরপরে এই যে যে প্রথম সাবজেক্টটা ছিল এটাই অবজেক্টের স্থানে বসে যাবে। হ্যাঁ, এখানে সাবজেক্ট লিখেছি, আসলে অবজেক্ট হবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে দেখেন, হুমের বেলায় সাবজেক্টের আগে অক্সিলারি থাকছে, কিন্তু হুয়ের বেলায় এখানে অক্সিলারি আর মেইন ভার্বের মাঝখানে কোনো ধরনের সাবজেক্ট নাই, সরাসরি অক্সিলারি প্লাস ভিথিরি আকারে বসবে। সো এই ফ্যাক্টরটাই আপনাদেরকে উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। কোশ্চেন নাম্বার 13 দেখেন, হু ডিড শি অ্যাকিউজ, whom did she accuse? চুজ দ্য রাইট প্যাসিভ ভয়েস। কি হবে এটার প্যাসিভ? দেখি একটু চেষ্টা করি আমরা। 13 নম্বর প্রশ্ন, প্রশ্ন 13, হুম ডিড শি অ্যাকিউজ। দেখেন এখানে হুম যখন সাবজেক্ট আছে তখন এখানে সাবজেক্টে হুম যখন শুরুতে আছে তখন শি সাবজেক্টের আগে আসছে ডিড, তার মানে ডিড ডট ডট ভার্বের বেস ফর্ম আকারে আছে। আচ্ছা, এটা আফরোজা বললেন হচ্ছে 1 নম্বর উত্তর। হ্যাঁ ঠিক আছে, আপনার উত্তর সঠিক। আচ্ছা, এখানে কেন অজ অ্যাকিউজড হলো? অজ অ্যাকিউজড হওয়ার কারণ হচ্ছে এই যে এইটা কিন্তু আসলে অ্যাকিউজড ছিল, হ্যাঁ, এটাকে ইন্টারোগেটিভ করার জন্য সামনে ডিড আনা হয়েছে। তো এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ওয়ার্ড হয় হলো এভাবে, অজ ওয়ার প্লাস ভি3, তাহলে হু অজ অ্যাকিউজড বাই হার। আচ্ছা আচ্ছা, এরপরে আমি যাচ্ছি হচ্ছে পরের প্রশ্নে, 14 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু দেখতে দেখতে ক্লাসের প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে আসছি। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন বলছি, হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হুম ডিড ইউ কল? হুম ডিড ইউ কল? কি হতে পারে উত্তর? এটা কিন্তু আগেরটার মতোই একদম সেম টেন্সে আছে, সেম ভাবে ব্যবহার করতে পারবো আমরা। যারা শুধু ক্লাসটা দেখছেন আপনাদেরকে বলবো একটু মাঝে মধ্যে রিয়্যাক্ট করেন, অর্থাৎ একটু মুভমেন্ট দেন আর কি। আফরোজা বলছেন হচ্ছে 14-এর উত্তর হচ্ছে 3 নাম্বারটি। আপনার উত্তরগুলো সঠিক হচ্ছে। দেখেন, এটা হুমের পরিবর্তে আমরা হু বসালাম, ঠিক আছে। আর ডিড কল, হ্যাঁ ডিড কল মানে আসলে এখানে ইন্টারোগেটিভ আকারে করার জন্য ডিড আসছে, মূলত অ্যাসার্টিভ ফরম্যাটে ছিল ইউ কল্ড। সো কল্ড মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে অজয়ার প্লাস ভি3, আর হু আসলে সরাসরি অজয়ের সাথে ভি3 বসে যায়, এখানে মাঝখানে আর সাবজেক্টের দরকার নাই। তো এই জন্য উত্তরটা হচ্ছে সি নাম্বার, হু ওয়াজ কল্ড বাই ইউ। এই ইউটা হয়ে গেছে সাবজেক্ট থেকে বাই এর পরে অবজেক্টের পজিশনে। হ্যাঁ, 15 নম্বর প্রশ্নটা রিটেন আকারে আছে, এটা নিয়ে আর কথা বলছি না, আমি অগ্রসর হচ্ছি, ইন্টারোগেটিভ অংশটা এখানেই ক্লোজ করছি। এবার দেখবো হচ্ছে আমরা পরবর্তী পোর্শন, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ বাক্যের ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ অংশের প্রথম প্রশ্নটা হচ্ছে, ডু নট দ্বারা শুরু ইম্পারেটিভ বাক্যকে প্যাসিভ করার নিয়ম। কি বললাম? ডু নট দ্বারা শুরু ইম্পারেটিভ বাক্যকে প্যাসিভ করার নিয়ম। আচ্ছা দেখেন, যেহেতু ডু নট আছে তাহলে আমরা ডু নট মানে বাক্যটা নেগেটিভ এইটুকু বুঝতে পারছি। তো অ্যাক্টিভ ফরম্যাটে ডু নট প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে, অ্যাক্টিভ ফরম্যাটে ডু নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। আমরা প্যাসিভ ফরম্যাটে যেটা খুঁজবো সেটি হচ্ছে লেট নট, তারপরে এই যে যে অবজেক্টটি ছিল সেটা চলে আসবে লেট নটের পরে, তারপরে হবে বি, এরপরে হবে ভি3। তার মানে আমরা এটাকে এইভাবে বলতে পারি, লেট নট ডট ডট বি প্লাস ভি3 সার্চ করব, মানে আমি জাস্ট অপশন যেহেতু দেওয়া থাকবে সেইভাবে বলছি। হ্যাঁ আচ্ছা, দেখেন এখানে লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, তো আমরা বলতে পারি ডু নট থাকলে প্যাসিভ করার সময় লেট নট ডট ডট বি প্লাস ভি3 খুঁজ করব। চলে আসেন প্রশ্ন নাম্বার 16-তে। কোশ্চেন 16, ডু নট ওপেন দ্য ডোর। ডু নট ওপেন দ্য ডোর, এটার প্যাসিভ কি হবে?
কোশ্চেন 16। আচ্ছা, প্রথম কথা আছে ডু নট থাকলে আমরা সার্চ করব লেট নট ডট ডট বি প্লাস ভি থ্রি। তো লেট নট ডট ডট বি প্লাস ভি থ্রি এখানে আছে কয়টা? একটাই অপশন আছে, সেটা হচ্ছে বি নাম্বার। এই যে লেট নট ডট ডট বি প্লাস ভি থ্রি, ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওপেনড। হ্যাঁ, আর এই দা ডোর আসলো কোথা থেকে? এই যে এখানে ওপেনের পরে অবজেক্ট আকারে ছিল, তো সেটাই এখানে লেট নটের পরে চলে আসছে। তো 16 নম্বরের উত্তরটা হচ্ছে 2 নম্বর। যারা 2 উত্তর করেছেন সঠিক। এরপর আসেন 17 নম্বর প্রশ্নে। 17 নম্বরে বলা আছে ডু নট লাভ এট দ্য পোর। এখানে দেখেন ডু নটের পরে আছে লাভ হচ্ছে মেইন ভার্ব, ডু নট লাভ এট দ্য পোর। সতেরো নাম্বারটাও প্রথম কথা হচ্ছে আমরা বলছি ডু নট থাকলে বাক্যটা শুরু হবে লেট নট দিয়ে। সো লেট নট এখানে আছে কয়টা? লেট নট আছে হচ্ছে বি এবং ডিতে, হ্যাঁ 2 এবং 4 নাম্বারে আছে। তারপরে দা পোর আছে, এই দুটাতে আনলাম। বি লাভড মানে হচ্ছে যে লেট নট ডট ডট বি প্লাস ভি থ্রি। সো বি নাম্বারটা উত্তর, একদম সহজ প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে, পরের নিয়মে। সারোয়ার 2 উত্তর করেছিলেন, ঠিক আছে আপনাদের উত্তর। দেখেন এরপরের নিয়মটা হচ্ছে লেটের পর ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা ইম্পারেটিভ বাক্যকে প্যাসিভ করার নিয়ম। কি বললাম? লেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, লেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ করব? লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস বস্তুবাচক অবজেক্ট, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বাক্যের মধ্যে 2টা অবজেক্ট পাবো। একটা হচ্ছে লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে ভার্ব পাবো, এরপরে পাবো বস্তুবাচক অবজেক্ট। তো এই ক্ষেত্রে আমরা প্যাসিভ মোডে যেটা করব সেটা হচ্ছে লেটটাকে আগে রাখলাম। লেট থাকলে লেটই থাকবে, হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবেন। আর ডু নট থাকলে লেট নট হবে, হ্যাঁ লেট থাকলে লেটই হবে। এরপরে বস্তুবাচক অবজেক্ট মানে এই পরের অবজেক্টটা আগে চলে আসবে, তারপরে বি বসাতে হবে একটা অতিরিক্ত, এরপরে এই যে ভি ওয়ান ছিল এটা প্যাসিভ মোডে হয়ে যাবে ভি থ্রি, তারপরে বাই, আর এই যে প্রথম ব্যক্তিবাচক অবজেক্টটা পরে গিয়ে হবে অবজেক্ট আকারে বাইয়ের পরে। হ্যাঁ, আচ্ছা এই স্ট্রাকচারগুলো আপনারা কিন্তু একদম সংক্ষেপে দেওয়া আছে আপনাদের জন্য, এগুলো চাইলে আপনার স্ক্রিনশটে রাখতে পারেন অথবা ক্লাসগুলো শেয়ার করে বারবার দেখতে পারেন। এই ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, এক্সপার্ট ইংলিশ আড্ডা ইউটিউব চ্যানেল। সেখানে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরও অনেক ভিডিও পাবেন। আমাদের বইতে 480টার মতো ভিডিও ক্লাস দেওয়া আছে, সেগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এক্সপার্ট জব ইংলিশ বইটা আপনারা আশা করি সংগ্রহ করবেন, কারণ ওখানে সবগুলো নিয়মের ভিডিও ক্লাস সংযোজন করা আছে। আচ্ছা 18 নম্বর প্রশ্নে বলা আছে লেট মি ডু দ্য ওয়ার্ক। লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে লেটের পরে দেখেন ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বস্তুবাচক অবজেক্ট। সো প্যাসিভটা কি হতে পারে? ঝটপট উত্তরটা করে দেই আমরা। আচ্ছা আফরোজা বলেছেন 2 নম্বরটা উত্তর, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। আচ্ছা আর কেউ? আচ্ছা আফরোজার উত্তরটা সঠিক। খেয়াল করেন এখানে হচ্ছে আপনার কিভাবে এটা সঠিক হলো, এই যে লেটটা ঠিক থাকলো, তারপরে পরের বস্তুবাচক অবজেক্ট দ্য ওয়ার্ক চলে আসছে আগে, এরপরে বি ডান মানে আমরা অতিরিক্ত একটা ইম্পারেটিভ হলেই মনে রাখবেন যে বি প্লাস ভি থ্রি হয়। হ্যাঁ, ইম্পারেটিভ বাক্যে বি প্লাস ভি থ্রি দ্বারা প্যাসিভ করতে হয়। তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, এই যে এই মিটা চলে গেছে যে পরে বাই প্রিপজিশনের পর। আচ্ছা তাহলে 18 নম্বর উত্তরটা হচ্ছে 2 নম্বর। 19 নম্বর উত্তর করেন, কোশ্চেন 19। সহদেব চন্দ্র বলছেন 18 2 নম্বর, ঠিক আছে আপনার উত্তরও। 19 নম্বর কোশ্চেন। কোশ্চেন 19। দেখেন এখানে বলছি লেট দেম সি দ্য পিকচার। হ্যাঁ স্ট্রাকচারটা ফলো করেন, লেট দেম সি দ্য পিকচার। এখানে লেটের পরে দেম আছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে সি মেইন ভার্ব, তারপরে দ্য পিকচার। সেম নিয়ম আগের মতোই। তাহলে লেটটা থাকবে শুরুতে লেট আছে এই 3টাতে, তারপরে দ্য পিকচার চলে আসবে, প্রথমে দ্য পিকচার আসলো, তারপরে দ্য পিকচার 3টাতে আছে। এরপরে আমরা বলছি ইম্পারেটিভ মানে হচ্ছে বি প্লাস ভি থ্রি। তো বি প্লাস ভি থ্রি আছে 2টাতে, একটাতে আছে বি সিন আর একটা আছে বি শোন।
কারণ আপনারাই বলেন আমাদের মূল বাক্যে যে ভার্বটা ছিল প্যাসিভ মোডে কি কোনোভাবে ভার্বের জায়গাটা চেঞ্জ হবে? কোনোভাবেই না। এখানে যে সি ভার্ব ছিল প্যাসিভ মোডে ওই সি ভার্বেরই 3 নাম্বার রূপটা হবে। তো সি থেকে আমরা জানি হচ্ছে সি স সিন হয়, সি স সিন, তাহলে উত্তরটা হচ্ছে 1 নাম্বার। আর এখানে একটু প্যাচ দেওয়া আছে, সেটা হচ্ছে বি শন। এটা কিন্তু শন ভার্বটা কিন্তু এটা প্যাসিভ না, মানে হচ্ছে সি ভার্বের পাস্ট পার্টিসিপল না, সি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। তাহলে লেট দ্য পিকচার বি সিন বাই দেম, এটা 2 নাম্বারটা হবে না, আমি বলছি আবারও 1 নাম্বারটা উত্তর হবে। আচ্ছা, চলে যাচ্ছি পরের নিয়মে। হ্যাঁ, পরের নিয়মটি হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু ইম্পারেটিভ বাক্যকে প্যাসিভ করার নিয়ম। খেয়াল রাখবেন আমরা কয়টা নিয়ম পড়ছি। হ্যাঁ, ইম্পারেটিভে অলরেডি 2টা পড়লাম, একটা হচ্ছে 3টা নিয়ম পড়ছি। হ্যাঁ, একটা হচ্ছে শুধু লেট দিয়ে, একটা ডু নট দিয়ে, আর একটা হচ্ছে লেটের পরে অবজেক্ট দিয়ে, আর এখন পূর্ব হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু ইম্পারেটিভ বাক্যের প্যাসিভ। বাক্যের শুরুতে আমরা প্লাস বি প্লাস ভি থ্রি আকারে আমরা প্যাসিভ করব, তার মানে হচ্ছে লেট অবজেক্ট বি প্লাস ভি থ্রি। তাহলে বলতে পারি সরাসরি ভি ওয়ান দিয়ে যদি বাক্য শুরু হয় আমরা প্যাসিভ করব কি দিয়ে? লেট ডট ডট বি প্লাস ভি থ্রি, ডট ডট মানে মাঝখানে অবজেক্ট বসবে। হ্যাঁ, তাহলে আমরা যত ইম্পারেটিভ বাক্য আছে আমরা দেখলাম সব জায়গাতেই আসলে লেট দ্বারা শুরু হয় এবং প্যাসিভ মুডে মেন ভার্বের আগে ভি থ্রির আগে একটা বি বসে। হ্যাঁ, এই নিয়মগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে আরেকটা কথা বলছি, তবে লেট ছাড়াও শুড বি প্লাস ভি থ্রি শুরুতে নিয়ে এসে শুড বি অবিট এভাবেও প্যাসিভ করা যায়। তো আমি আপনাদেরকে এই স্ট্রাকচারটা বোঝাতে হলে নিয়ে যাচ্ছি উদাহরণে। 20 নম্বর প্রশ্ন সলভ করেন। আমরা কিন্তু নিয়ম আলোচনার প্রায় শেষ দিকে আসছি, এরপর পরই ওভারঅল প্র্যাকটিস করব। তো আবারও একটু আহ্বান জানাচ্ছি, ক্লাসগুলো একটু শেয়ার করে দিবেন, শুধু একা একা দেখার চেষ্টা করেন না, সঙ্গীর সাথে একটু নেওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখেন, 20 নম্বর প্রশ্ন বলা আছে ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, একদম মেইন ভার্ব দ্বারা বাক্যটি শুরু হয়েছে। তো মেইন ভার্ব দ্বারা বাক্য শুরু হয়। 20 নম্বর প্রশ্ন ওপেন দ্য উইন্ডো। তো প্রথমেই হচ্ছে লেট ইউজ করব। তাহলে আমরা লেট দিয়ে অপশন আছে কয়টা দেখেন, লেট দিয়ে অপশন আছে 2টা। তো লেটের পরে এই অবজেক্টটা চলে আসবে শুরুতে ডট ডট বি প্লাস ভি থ্রি, তাহলে লেট দ্য উইন্ডো বি ওপেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বাই প্রয়োজন কিনা, তাই তো? দেখেন এখানে বাই ইউ আমরা কেন আনবো, কারণ এখানে কিন্তু সাবজেক্ট যেহেতু ইউ উজ্জ আছে, আমি এখানে অবজেক্টের পজিশনেও কিন্তু এটাকে উজ্জ রাখবো, এটার প্রয়োজন নেই। দিলে ভুল হবে না, কিন্তু যখন একাধিক অপশন আছে, দেখেন বি এবং সি 2টাই আছে, তখন কিন্তু আমরা এই অপশনটাই নিব, লেট দ্য উইন্ডো বি ওপেন্ড। অর্থাৎ 20 নম্বরের উত্তরটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। রিটেন প্রশ্ন, আমি রিটেন প্রশ্ন নিয়ে কথা না বলি, তারপরে একটু শর্টে বলি। ডু ইট, এটা অনেকেরই মুখস্থ আছে, লেট ইট বি ডান, তাই না? হ্যাঁ, ডু ইট মানে লেট শুরুতে, আর ইট চলে আসলো, এরপরে বি ডান চলে যাবে শেষে। আচ্ছা, আমি রিটেন প্রশ্ন নিয়ে কথা না বলি, চলে যাচ্ছি পরের নিয়মে। এখন যে নিয়মটা দেখবো সেটা হচ্ছে নেভার যুক্ত ইম্পারেটিভ বাক্যের প্যাসিভ, নেভার যুক্ত ইম্পারেটিভ বাক্যের। আমরা শুরুতে যেমন লেট নট ডু নট থাকলে লেট নট ব্যবহার করছি, ঠিক সেম ভাবে নেভার থাকলেও আমরা লেট নট ইউজ করব। আমি আবার বলছি, ইম্পারেটিভ বাক্যটি যদি নেভার দ্বারা শুরু হয় তাহলে আমরা লেট নট ব্যবহার করব। তাহলে লেট নট প্লাস অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্টের পজিশনে, এখানে একটা অতিরিক্ত এভার আনতে হবে, এই কথাটা একটু মাথায় রাখবো, এভার প্লাস বি প্লাস ভি থ্রি। সো ওই যে ইম্পারেটিভ বাক্য হলে বি প্লাস ভি থ্রি, সেটা কিন্তু বারবারই ঠিক থাকছে। আর নেভারের বেলায় এখানে লেট নট নিলে একটা অতিরিক্ত এভার নিব, কিন্তু অর গঠনে আবার খেয়াল করেন, যদি লেট নেভার নেই তাহলে আর এভারের প্রয়োজন নাই, সরাসরি সেম নিয়ম, লেট নেভার প্লাস অবজেক্ট তারপরে বি প্লাস ভি থ্রি আকারে বসে যাবে। ক্লিয়ার? সো এইবার আমরা এই নিয়মটার আদলে কিছু প্রশ্ন দেখি। 23 নম্বর প্রশ্ন, নেভার ক্যাচ দ্য জাটকা, জাটকা মানে হচ্ছে ছোট ইলিশ মাছের কথা বলা হচ্ছে। দেখেন নেভার ক্যাচ দ্য জাটকা, তো প্রথমেই আমরা নেভার থাকলে 2টা অপশন চয়েস করতে পারি। একটা বলা ছিল আমরা ব্যবহার করতে পারি লেট নট দিয়ে অথবা লেট নেভার দিয়ে। যদি লেট নট ব্যবহার করি তাহলে আমরা একটা ডট ডট এভার নিব, আর যদি লেট নেভার ইউজ করি তাহলে আমরা এভার নিব না, সরাসরি ডট ডট বি প্লাস ভি থ্রি।
তাহলে 23 নাম্বারটা কি উত্তর হতে পারে? আচ্ছা, আমাকে যারা নতুন দেখছেন, এর আগে আমার সাথে সাক্ষাৎ হয়নি, তারা কিন্তু জানাবেন কে কোথা থেকে দেখছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে দেখছেন, এটা একটু জানালে আমি খুশি হব। আচ্ছা, 23 নাম্বার প্রশ্নটা হচ্ছে নেভার ক্যাচ দ্য জাটকা, এটার প্যাসিভ মুড হবে 2 নাম্বারটা। 2 নাম্বার, লেট নট দ্য জাটকা এভার বি কট। এখানে কিন্তু দেখেন লেট নট বা লেট নেভার দিয়ে অপশন খুঁজলে আপনি একটাই পাচ্ছেন, সেটা হচ্ছে বি নাম্বার। তো আমরা যদি জাস্ট একটা বিষয় মনে রাখি তাহলেই কিন্তু সহজে উত্তরটা পাবো। সেটা হচ্ছে নেভার থাকলে আমরা শুরু করব লেট নট অথবা লেট নেভার দিয়ে। সো সেরকম একটাই আছে, সেটা হচ্ছে 23-এর 2 নম্বরটা, এটাই হচ্ছে আসল উত্তর। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন 24 নম্বর প্রশ্ন, নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই, একইভাবে খোঁজ করি আমরা। নেভার দিয়ে বাক্য শুরু হলে ওই ইম্পারেটিভ বাক্যের জন্য আমরা নিব হচ্ছে লেট নট অথবা লেট নেভার। তো এখানে দেখি আগের প্রশ্নে সারোয়ার বলছেন 23-এর বি ঠিক আছে, আপনারা বলছেন 23-এর বি ঠিক আছে। 24 নাম্বারে আসি। 24 নাম্বার হচ্ছে 3 নাম্বারটা উত্তর, 24-এর 3, লেট নট এ লাই। যেহেতু লেট নট যদি আমরা ইউজ করি তাহলে আমার ডট ডট এভার লাগবে। হ্যাঁ, সো এভার আবার আছে একটাই বাক্যে, সেটা হচ্ছে সি নাম্বার। তা আমি কিন্তু অন্যান্য জিনিসগুলো চিন্তা না করলেও বিশেষ বিশেষ ফ্যাক্টর দিয়েই কিন্তু উত্তরটা সমাধান করতে পারি। সো এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবো। এই যে কিছু ট্রিক্স দিচ্ছি, যে নির্দিষ্ট শব্দের জন্য নির্দিষ্ট কিছু বিষয় খোঁজ করবেন, এই ট্রিক্সগুলো মনে রাখলেই কিন্তু পরীক্ষার হলে খুব সহজে দ্রুত উত্তর করতে পারবেন। তাহলে 24 নম্বরটা উত্তর হচ্ছে লেট নট এ লাই এভার বি টোল্ড। ওকে, এরপরে আসি লাস্ট একটা নিয়ম হচ্ছে ইম্পারেটিভ বাক্যের, সেটা একটু আলোচনা করব। সহদেব দেখছেন হচ্ছে সুনামগঞ্জ থেকে, অনেক ধন্যবাদ। সুনামগঞ্জের আরও কাউকে যুক্ত করেন, সুনামগঞ্জ ভারী করার চেষ্টা করেন। আচ্ছা, সামিমা অনেক লেট হয়ে গেল, রিনা বলছেন সমস্যা নাই, লেট হয়ে গেলে আপনি আবার ক্লাসটা শেষ হলে রিপিট দেখবেন। সারোয়ার হচ্ছে দিনাজপুর থেকে, দিনাজপুরের একটু পাল্লাটা ভারী করেন, আপনার ফ্রেন্ডদেরকে যুক্ত করে ফেলেন এর মধ্যে। আচ্ছা দেখেন, এবার দেখবো হচ্ছে প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে প্যাসিভ। এটা একদমই সহজ, আপনাকে শুধু প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে যা বসে সেই জিনিসটা মনে রাখতে হবে। সেটি হচ্ছে প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে আমরা ব্যবহার করব ইউ আর রিকোয়েস্টেড টু। আমি আবার বলছি, প্লিজ বা কাইন্ডলি থাকলে বাক্যের শুরুতে আমরা সরাসরি নিয়ে নিব হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু। তারপরে রিকোয়েস্টেড টু, টু এর পরে হচ্ছে স্বাভাবিকভাবে ভার্বের বেস ফর্ম বসে, মানে এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে যথারীতি যে অবজেক্টটা থাকবে সেটা বসে যাবে। ক্লিয়ার? এখানে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে প্লিজ বা কাইন্ডলির পরে যদি ডু নট বা নেভার থাকে তাহলে আমরা ব্যবহার করব ইউ আর রিকোয়েস্টেড নট টু প্লাস ভি1। হ্যাঁ, আবার বলছি, প্লিজ বা কাইন্ডলির পরে যদি ডু নট বা নেভার থাকে তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড নট টু প্লাস ভি1। কেমন? তো এই নিয়মটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবেন, কারণ পরীক্ষার হলে এখন এইসব নিয়ম থেকেই বেশি প্রশ্ন হচ্ছে। 25 নম্বর প্রশ্নটি সমাধান করেন। আমরা এক্সপার্ট জব ইংলিশ বইটি যখন লিখি তখন কিন্তু আমরা খুব ভালোভাবেই গবেষণা করে দেখেছি যে কোন কোন নিয়মগুলো থেকে প্রশ্ন হতে পারে এবং কোন কোন নিয়মগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো সেই ধরনের নিয়মগুলো কিন্তু আমাদের বইতে আমরা মার্কিং করে দিয়েছি এবং সেই ধরনের ক্লাসগুলোও কিন্তু আমরা বইয়ের মধ্যে সংযোজন করে দিয়েছি। তো সেখানে আমাকে নিজে আপনারা ক্লাসের মধ্যে দেখতে পাবেন। তো যারা এই বইটি এখনও পর্যন্ত সংগ্রহ করেননি, আমি বলবো যে আপনাদের জন্য জব ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে ভালো করার ইচ্ছা থাকে তাহলে এক্সপার্ট জব ইংলিশের বিকল্প নেই। তো যাই হোক, চলে যাচ্ছি 25 নম্বর প্রশ্নে। ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। এখানে রিকোয়েস্টেড টু দিয়ে কিন্তু অলরেডি এটা প্যাসিভ মোডেই আছে, ইউ আর রিকোয়েস্টেড টু। তো আমরা অ্যাক্টিভ মোডে বের করব। অ্যাক্টিভ মোড মানে হচ্ছে আপনি এই ইউ আর রিকোয়েস্টেড টু কথাটা বাদ দিয়ে দেন, আর আমাদের আনতে হবে প্লিজ, ইউ আর রিকোয়েস্টেড টুর পরে প্লিজ গো দেয়ার। তার মানে মূল বাক্যটা দাঁড়াচ্ছে প্লিজ গো দেয়ার। এখন অপশনে দেখেন প্লিজ শব্দটি ছাড়া বাকি অংশটুকু মিলছে হচ্ছে গো দেয়ার। সো 1 নম্বরটা উত্তর। আমি জানি 25 নম্বরে অনেকে কনফিউজ হয়ে যেতেন, যে কনফিউজের জায়গাটা আমি আগেই বলে দিলাম। সো অনেক সময় এরকম এক প্যাসিভ থেকে অ্যাক্টিভ আনলে প্লিজ বা কাইন্ডলি উজ্জ্বল থাকতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 26 নম্বর প্রশ্ন, এটা রিটেন আকারে বলা আছে, কাইন্ডলি গিভ মি এ টাকা। কাইন্ডলির পরিবর্তে আমরা ব্যবহার করব কি? আমরা বলছি প্লিজ অথবা কাইন্ডলির পরিবর্তে ব্যবহার করব ইউ আর রিকোয়েস্টেড টু।
তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, আর বাকি যা ছিল সব সেম, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আর টাকা। ক্লিয়ার? আচ্ছা, এই 26টি প্রশ্ন আমরা মোটামুটি হচ্ছে নিয়মের আড়ালে শেষ করলাম। এখন একদম একটা শেষ নিয়ম আলোচনা করব, যে নিয়মটাই দুটি অবজেক্ট থাকবে, কিন্তু ভয়েস করার সময় আপনাকে একটু সতর্ক হয়ে ভয়েস করতে হবে। যেমন এখানে বলা আছে ইম্পারেটিভ বাক্যে ভার্বের দুটি অবজেক্ট থাকলে এরূপ বাক্যকে প্যাসিভ করার নিয়ম। ইম্পারেটিভ বাক্যে ভার্বের দুটি অবজেক্ট, তো যদি দুটি অবজেক্ট থাকে তাহলে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আমরা লেটটা আনলাম শুরুতে, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট নিয়ে আসবো, তারপরে বি প্লাস ভি থ্রি আনবো। আগে এই গঠনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি প্লাস টু অথবা ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, আর অরের পরে হচ্ছে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি। এখন এখানে দুইটা জিনিস খেয়াল করেন, লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, আর এখানে হচ্ছে আপনার টু অথবা ফর। এটা কেন আনবো? কারণ এইটা হচ্ছে এই অবজেক্টের সাথে মিল রেখে অর্থগত বিষয়টা অনুকরণ করে আনবো। আপনাকে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অর্থের বিষয়। কখনো টু হবে, কখনো ফর হবে, কখনো অন্য প্রিপোজিশনও হতে পারে। সো আমি এই নিয়মটাকে সংক্ষেপে বলতে পারি যে ইম্পারেটিভ বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে, আপনি যে কোনো একটাকে অবজেক্ট ধরে নিয়ে সাবজেক্ট ধরে নিয়ে প্যাসিভ করতে পারবেন। তার মানে ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক যাকে খুশি সাবজেক্ট আনতে পারবেন, অর্থাৎ লেটের পরে আনতে পারবেন। এই যে দুইটা নিয়ম, লেটের পরে হয় বস্তুবাচক আনতে পারবেন, অর দিয়ে লেটের পরে ব্যক্তিবাচকও আনতে পারবেন। আর প্যাসিভ করার সময় আমরা বলছি লেট ডট ডট বি প্লাস ভি থ্রি হয়, এই যে বি প্লাস ভি থ্রি তো হবেই, হ্যাঁ বি প্লাস ভি থ্রি করলেন, আর এই জাস্ট পরবর্তী অবজেক্টটার সামনে আমরা প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন বসাবো। কেমন? তো যেমন একটা উদাহরণ দেখেন, গিভ মি ইউর ওয়াচ, আমাকে তোমার ঘড়ি দাও। গিভ মি ইউর ওয়াচ, লেট ইউর ওয়াচ বি গিভেন টু মি। এখানে টু কেন? কারণ এই যে আমাকে অর্থ দিচ্ছে, এই জন্য হচ্ছে গিভেনের পরে টু মি ব্যবহার করা হয়েছে। লেট ইউর ওয়াচ বি গিভেন টু মি। ক্লিয়ার? সো আমি আপনাদেরকে একদম এমসিকিউ আকারে একটা প্রবলেম দেখাচ্ছি। কোশ্চেন 27 দেখেন, দ্য প্যাসিভ ফ্রম অফ প্লাঙ্ক মি এ ফ্লোয়ার, প্লাঙ্ক মি এ ফ্লোয়ার, প্লাক মি এ ফ্লোয়ার। প্লাক মি হচ্ছে আসলে আমাকে একটা ফুল তুলে দাও বা আমার জন্য একটা ফুল তুলে আনো, বাক্যের বাংলাটা হচ্ছে এরকম। তো দেখি আপনারা একটু প্যাসিভ ট্রাই করেন, তো একটু প্যাসিভ ট্রাই করেন। হ্যাঁ, এই যে মাঝে মধ্যে এরকম বক্সে কিছু লেখা থাকে, এগুলো আপনারা পড়বেন। কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন, কোনো প্রবলেম নেই, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। প্লাক মি আ ফ্লোয়ার, এখানে দেখেন তো এটাকে উত্তর আমি সি নাম্বারটা বলছি। সি নাম্বারটা কিভাবে উত্তর হলো সেটা বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, যেহেতু এটা ইম্পারেটিভ বাক্য, দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে এ ফ্লাওয়ার। হ্যাঁ, এখন দুইটা অবজেক্টের মধ্যে আমি যদি লেট নিলাম শুরুতে, এখন আমি যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্টের পজিশনে নিতে পারবো, মানে লেটের পরে অবজেক্ট আকারে নিতে পারবো। তাহলে এখানে অপশন যেহেতু দেওয়াই আছে, চারটাতেই ফ্লাওয়ার 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 দেওয়া আছে, তাহলে বি প্লাঙ্ক বি প্লাঙ্ক বি প্লাঙ্ক, সব জায়গাতে বি প্লাক দেওয়াই আছে, তাই না? বি প্লাক যেহেতু দেওয়াই আছে, আমার লাস্ট বাকি থাকলে হচ্ছে এই মি অবজেক্টটাকে লাস্টে বসানো। এখন বলেন মি এর সাথে কোনটা উত্তর হবে? দেখেন, মি এর সাথে এখানে টু দিব না ফর দিব না বাই দিব? উত্তরটা হবে হচ্ছে ফর। কেন ফর হলো? কারণ অর্থগত দিকটা আপনাকে খেয়াল করতে হবে। এখানে কিন্তু বলে নাই যে আমাকে ফুল তুলে এনে দাও, হ্যাঁ বলছে আমার জন্য একটা ফুল তুলে আনো, জন্যে। তো আমার জন্যে অর্থ প্রদান করার জন্য উত্তরটা হয়েছে ফর মি। লেট মি এ ফ্লাওয়ার বি প্লান্ট ফর মি। বোঝা গেছে? সো অর্থগত বিষয়টাই কিন্তু বড়। আচ্ছা, এই ছিল হচ্ছে আপনাদের সাথে ওভারঅলই নিয়ম নিয়ে আলোচনা। এখন দেখবো হচ্ছে ওভারঅল প্র্যাকটিস। এই ওভারঅল প্র্যাকটিসের আগে আমি আপনাদের সাথে অনেক আলোচনা করেছি, কিন্তু আমার অনেক কষ্ট হয়। এই আলোচনাগুলো করা কিন্তু বেশ কঠিন, এই ডেটাগুলো বানাতে আমাদের অনেক সময় লেগে যায়। উদাহরণস্বরূপ যদি বলি যে এই একটা ক্লাসের ডেটা তৈরি করতে আমাদের মিনিমাম 6 ঘন্টা সময় লাগে। সো এই সময়টাকে তারপরে আবার 1 ঘন্টা আমি কথা বলি। সো এই এত কষ্টের পরেও যদি আপনাদের সাথে আমি সব কিছু ভালোভাবে শেয়ার করতে না পারি তাহলে একটু কষ্ট লাগবে। এই জন্য বলবো যে ক্লাসগুলো প্রতিনিয়ত আপনাদের টাইমলাইনে রাখবেন, যেন অন্যরাও ভিউ করতে পারে,
ইভেন আমরা যখন ক্লাস চালু করি তখন আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল একটু যুক্ত করেন, যারা অনলাইনের আওতায় থাকে, হ্যাঁ, তাদেরকে একটু ট্যাগ করে দেন। আচ্ছা, তাহলে আমি ওভারঅল প্র্যাকটিসে যেতে পারি আশা করি। কেমন? সংক্ষেপে ভেবে নিতে বলছি, এতক্ষণ কি শিখলেন সেটা আশা করি আপনাদের মাথায় আছে, না ভাবলেও হবে। তবে আমি আপনাদের জন্য একদম সংক্ষেপে একটা জিস্ট তুলে এনেছি, এটা মনে রেখেও আমরা আগাতে পারবো। হ্যাঁ, খুব দ্রুতই শেষ করব ক্লাস, আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হবে। এখন ঝড়ের গতিতে আমরা এমসিকিউ সলভ করব। তার আগে একটু দেখে যাচ্ছি সংক্ষিপ্ত যে নিয়মগুলো ছিল। হু দ্বারা শুরু হলে বাই হোম প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভি3 হবে। মনে করে দিচ্ছি আর কি, বাই হোম দ্বারা শুরু হলে হু ডট ডট প্রশ্নবোধক চিহ্ন খুঁজবেন। লেট অথবা মেইন ভার্ব দ্বারা শুরু হলে লেট ডট ডট বি প্লাস ভি3 খুঁজবেন। ডু নট দ্বারা শুরু হলে লেট নট ডট ডট বি প্লাস ভি3। নেভার দ্বারা শুরু হলে লেট নট এভার ডট ডট বি প্লাস ভি3। প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হলে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভি1। এটা হচ্ছে একদম টোটালটার জিস্ট দিলাম। আসেন এবার জিস্ট আকারে একটা একটা করে সমাধান করব। প্রশ্ন 29 আপনাদের কাছে, এটা হচ্ছে প্রশ্নের উত্তর চাইব। সময় হচ্ছে 10 সেকেন্ড, খুব ঝটপট সময় 10 সেকেন্ড, উত্তর করার চেষ্টা করি। উনত্রিশ নাম্বার দেখেন, আমি আনসারটা বলে দিচ্ছি। 29 নাম্বারের উত্তর হচ্ছে 2 নাম্বারটা। দেখেন কাদের হলো, মিলিয়ে নেবেন। যারা লাইভ অবস্থায় দেখছেন অথবা পরবর্তীতে দেখছেন, প্রত্যেকেই বলবো এই ক্লাসগুলো আপনি ধারাবাহিকভাবে করে গেলে আপনার কিন্তু আর বাইরে কোথাও প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না। আমরা সেইভাবেই ক্লাসগুলো সাজিয়েছি। তো 29-এর উত্তর হচ্ছে 2 নাম্বার। যেহেতু এখানে ডু ইউ নো আছে, ডু মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সো আমাকে খুঁজতে হবে অ্যামিজার ডট ডট ভি3। সো অ্যামিজারের সাথে ভি3 একটাই আছে, সেটা হচ্ছে বি নাম্বারটা, মানে আর ডট ডট নন আছে, নন হচ্ছে ভি3, এরকম আর একটাতেও নাই। সো বি নাম্বারটাই আসল উত্তর। 30 নাম্বার প্রশ্নে আসেন। দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হোয়াট ডু ইউ ওয়ান্ট। 30 নাম্বারটা কী হবে আনসার? হোয়াট ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, আগের প্রশ্নে আফরোজা বলেছেন বি, ঠিক আছে আপনার উত্তর। সহদেব চন্দ্র দাসও বলেছিলেন 29-এর বি নাম্বার, আপনার উত্তরটা ঠিক ছিল। আচ্ছা, আর 30 নাম্বার প্রশ্ন বলছি দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হোয়াট ডু ইউ ওয়ান্ট। 30, হ্যাঁ 30 নাম্বারের উত্তরটাও যারা বি নাম্বার করেছেন সঠিক হয়েছে। 30-এর উত্তরও কিন্তু বি নাম্বার। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এটা কেন হোয়াট ইজ ওয়ান্টেড হলো? আমরা বলছিলাম যে হটের পরে যদি স্বাভাবিকভাবে ওই বাক্যের অবজেক্ট না থাকে তাহলে আমরা অবজেক্ট নিব না, সরাসরি হটের পরে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য হচ্ছে অ্যামিজারের সাথে ভি3। তো হোয়াট ইজ ওয়ান্টেড, হ্যাঁ টেন্সের বিষয়টা আগে ফলো করবেন, তারপরে অন্যান্য সব কিছুর বিষয় চিন্তা করবেন। তো এখানে একটাই উত্তর হতে পারবে, সেটা হচ্ছে বি নাম্বার। এরপর আসেন কোশ্চেন 31, হোয়ার ডিড ইউ সি হিম। হোয়ার ডিড ইউ সি হিম, আগে দেখেন টেন্সের বিষয়। 31 কোশ্চেন 30, আচ্ছা কোশ্চেন 30-তে আনসার দিয়েছেন হচ্ছে সহদেব চন্দ্র। ইউর আনসার ইজ কারেক্ট, ইউ হ্যাভ গিভেন আনসার বি, এক্স্যাক্টলি রাইট আনসার। এমডি সারোয়ার হুসাইন has given the answer 32, exactly 32 answer. আফরোজা রাইট ডাউন আনসার সি 31, তাই তো এক্স্যাক্টলি 31 আনসার হচ্ছে সি। আর এটাও একদম সেম নিয়ম, এখানে দেখেন ডিড আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য ওয়াজ ডট ডট ভি3 হয়েছে। হ্যাঁ, তার মানে হচ্ছে ওয়াজ সিন হয়েছে, ওয়াজ ডট ডট ভি3। তো ওয়াজের পরে ভি3 আকারে একটাই অপশন আছে, কিন্তু মাঝখানে আবার সাবজেক্ট লাগবে, কারণ এটা ইন্টারোগেটিভ ফরম্যাট। সো উত্তরটা হচ্ছে 3 নাম্বার। এরপর 32, আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসের। আর কয়েকটি এমসিকিউ দিয়ে কিন্তু আমাদের আলোচনা শেষ হবে। কোশ্চেন 32, হু ইজ কলিং মি। হু ইজ কলিং মি,
দ্য বেস্ট প্যাসিভ অফ। আচ্ছা সহদেব বলেছেন হচ্ছে বি নাম্বারটা আনসার, তবে আপনাদেরকে বলবো উত্তর করার আগে কিন্তু নাম্বার সংখ্যাটা লিখবেন, মানে কত নাম্বারের উত্তর করছেন সেটা একটু লেখার চেষ্টা করবেন। হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। এখানে আসল জায়গাটা হচ্ছে দেখেন এই যে ইজ কলিং। সো আর কিছু না দেখে যদি আপনি এই ইজ কলিং এর দিকে তাকান তাহলেই কিন্তু আসল উত্তরটা বের হবে। ইজ কলিং মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা প্যাসিভ মোডে সার্চ করব হচ্ছে অ্যামিজারের সাথে বিং প্লাস ভিতরি। তাহলে বাই হুম এম আই বিং কল্ড। হ্যাঁ আইটা কেন মাঝখানে ঢুকবে, কারণ এটা ইন্টারোগেটিভ বাক্যে আমরা জানি হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব প্রয়োজন হয়। সো এম বিং কল্ড। তা কেউ যদি মনে করে যে এত কিছু চিন্তা না করে টেন্সের বিষয়টা ফলো করব, মানে ইজ কলিং আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো আমরা প্যাসিভে খুঁজবো হচ্ছে এম ইজ আর বিং প্লাস ভি3। তো বিং প্লাস ভি3 আছে একটাতেই, সো আপনি এটাই উত্তর করবেন, আর অন্যান্য জিনিস কিন্তু না দেখলেও একটাই উত্তর পাবেন অপশনে। সো এইগুলো হচ্ছে শর্টকাট টেকনিক, এগুলো আপনাদের নিজেদের বুদ্ধি দিয়ে মনে রাখার চেষ্টা করতে হবে। 33 হুম ডাজ হি লাভ। 33 বলা আছে হুম ডাজ হি লাভ। এখানে হুম দিয়ে শুরু হয়েছে মানে আমরা প্যাসিভে কিন্তু ব্যবহার করব হচ্ছে হু, আর টেন্স অনুযায়ী অন্যান্য ব্যবহার করতে হবে। তো টেন্স অনুযায়ী বলেন তো এখানে হচ্ছে ডাজ হি লাভ মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো উত্তর কি হতে পারে আপনারাই বলেন, আমি বলে দিলে আবার অনেকে চিন্তা করবেন যে বলেই তো দিচ্ছেন। আর 33 নম্বরের উত্তরটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, অনেকের উত্তরই ঠিক হয়েছে। হুম ডাজ হি লাভ, এখানে খেয়াল করেন এই যে ডাজ হি লাভ মানে হচ্ছে এটা আসলে হি লাভস এরকম ছিল। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রয়োজন হচ্ছে অ্যামিজারের সাথে ভি3। তো অ্যামিজারের সাথে ভি3 কটা আছে, একটাই আছে দেখেন, ইজ লাভড। হ্যাঁ, আর এই ইন্টারোগেটিভ বাক্যে কিন্তু মাঝখানে সাবজেক্টের প্রয়োজন নাই, কারণ এখানে হুটাই সাবজেক্টের পজিশন হিসাবে একইভাবে ইন্টারোগেটিভ ওয়ার্ড একইভাবে সাবজেক্টের পজিশনে কাজ করে। তো এই নিয়মটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে আসছি। যারা শুরুতে ক্লাসটা দেখেন নাই আমি বলবো আমরা টাইম লাইনে শেয়ার করে দিব, পরে পুরো ক্লাসটা দেখে নেবেন। এরপর আসেন 34, কোশ্চেন 34, ডু নট ডু ইট। ডু নট ডু ইট। হ্যাঁ সহদেব আপনার উত্তরগুলো অনেক লেটে আসছে, আপনারা একটু যাদের উত্তরগুলো লেটে আসে আপনারা শুধু নিজেরা উত্তর করেন, আমাকে জাস্ট রিয়াকশনের মাধ্যমে জানাতে পারেন। সারোয়ার বলছেন 33-এর 1। আচ্ছা 33-এর 1 ঠিক ছিল। 34 নম্বরে আসেন, ডু নট ডু ইট। ডু নট ডু ইট। লেট ইট নট বি ডান, তাই তো। 34 নম্বর, মনে করার চেষ্টা করেন এখানে থিমটা কি, থিমটা বা মূল ক্লুটা ছিল ডু নট দিয়ে কোনো বাক্য শুরু হলে আমরা প্যাসিভ মোডে খুঁজবো হচ্ছে লেট নট, তাই তো। তো ডু নট দিয়ে শুরু হলে লেট নট খুঁজবো। তো লেট নট দিয়ে কয়টা অপশন আছে, লেট নট দিয়ে দেখেন আছে হচ্ছে এখানে দুইটা অপশন, এ আছে এবং ডি আছে। এ ডির মধ্যে যদিও এখানে ইটটা মাঝখানে ঢুকছে, এটা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে বাক্যের শেষে অবজেক্ট থাকবে সেটা এখানে লেটের পরে চলে আসবে, এটাই নিয়ম। তাহলে লেট নট দিয়ে এখানে একটা আছে, লেট নট দিয়ে এখানে একটা আছে, তারপরে বি ডান লাগবে, বি ডান দুই জায়গাতেই আছে। এখন প্রশ্ন হচ্ছে এই এ আর ডি এর পার্থক্য হচ্ছে একটা ইট বেশি আছে, তাই তো। এখন আমার মূল বাক্যে যেহেতু ইট অবজেক্টের পজিশনে ছিল, তাহলে আমরা কিন্তু প্যাসিভ মোডে সেটাকে লেটের পরে ব্যবহার করব। অতএব আসল উত্তরটা হচ্ছে 4 নাম্বার, ডু নট ডু ইট। এটা অনেকেই ভুল করবে, এগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা আসা প্রশ্ন। আমি আপনাদের সাথে যা আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ, অনেক কষ্টের আলোচনা, চেষ্টা করেন নিজেরা প্রতিদিন মনোযোগ দিতে। আমরা কিন্তু আবারও আগামীকাল ক্লাসে আসব একদম সেম সময়, অর্থাৎ আমরা আজকে যেমন 7টার সময় আসলাম কালকেও 7টার সময়তে আসব। আপনারা চেষ্টা করবেন আপনারা সহ অন্যদেরকে আগে থেকে একটু বলে আমাদের ক্লাসগুলোতে জয়েন করাতে। তো 34-এর 4 নাম্বার উত্তর গেল। আর আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন হচ্ছে 35। 35-এর পরে 36 অনেকগুলোই তো আছে। আচ্ছা বেশ অল্প কয়েকটা প্রশ্ন আছে, শেষ করে দিব এক্ষুনি। 35 সলভ করেন। অবি ইয়োর প্যারেন্টস। অবি ইয়োর প্যারেন্টস, দেখেন বাক্যটি শুরু হয়েছে অবি নামক মূল ভার্ব দিয়ে। তো মূল ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে আমরা প্যাসিভ করার সময় যেটা খুঁজবো মনে আছে তো, সেটি হচ্ছে লেট। কিন্তু একটা বিকল্প অপশন বলেছিলাম, সেটা হচ্ছে লেট ছাড়াও মূল ভার্ব দিয়ে শুরু হলে আমরা সেখানে কিন্তু শুড ব্যবহার করেও আলোচনা করতে পারবো।
তাহলে ইউর প্যারেন্টস শুড বি অব ইট, হ্যাঁ, অব ইউর প্যারেন্টস, এখানে প্যাসিভ হবে ইউর প্যারেন্টস শুড বি অব ইট। তো ইম্পারেটিভ বাক্যগুলো আমরা চাইলে শুড দিয়েও কিন্তু প্যাসিভ করতে পারবো। আচ্ছা, অনেকের উত্তরই সঠিক হচ্ছে, ঠিক আছে, আপনারা উত্তর করে যান। 36-এ আসেন, নেভার টেল এ লাই। নেভার দিয়ে যে নিয়মটা শিখেছিলাম তার আদলে সলভ করবেন। কোশ্চেন 36, নেভার টেল এ লাই। হ্যাঁ, ওই যে ক্লুটা মনে করেন, নেভার দিয়ে থাকলে আমরা দুইটা স্টাইলে শুরু করতে পারি, একটা হচ্ছে লেট নেভার আর একটা হচ্ছে লেট নট। হ্যাঁ, আচ্ছা, সহদেব বলছিলেন 35-2, আফরোজা 35-2, ঠিক আছে, আপনাদের আগের প্রশ্নের উত্তরগুলো। 36 নাম্বারে আছি আমরা, সরি 35 নাম্বার কি বললেন আপনারা? 35-এর কিন্তু 4 নাম্বার উত্তর, আপনারা কেন 2 নাম্বার বলছেন? 35-এর 4। 36 নাম্বারে আসেন, লেট সরি নেভার দিয়ে আছে, তার মানে আমরা লেট নেভার অথবা লেট নট এই দুইটা দিয়ে শুরু করতে পারি। তো আমরা বি নাম্বারটা ভুল বলছি এই কারণেই, যখন এখানে নট আছে তখন আবার এখানে নেভার আছে, নট থাকলে আর এখানে নেভার বসবে না, এখানে বসতে হচ্ছে এভার। সো যেহেতু এভার নেই এটা ভুল। আর লেট নেভার দিয়ে যেটা শুরু আছে এটা সরাসরি সঠিক বাক্য, কারণ আমরা বলছি লেট নেভার ডট ডট বি প্লাস V3 আকারেও কিন্তু প্যাসিভ মুড হয়ে থাকে। সো 36-এর উত্তরটা হচ্ছে 1 নম্বর। 36-এর উত্তর 1 নম্বর হবে, হ্যাঁ, 2 নম্বর না। 2 নম্বরটা এই কারণেই ভুল, কারণ এখানে নট থাকলে এখানে নেভার হবে না, এখানে হবে এভার। খুব সাবধান, জাস্ট একটা এন এর পার্থক্যের কারণে কিন্তু এই উত্তরটা হচ্ছে না। কোশ্চেন 36, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। 37, এটা সবারই মনে থাকার কথা, কারণ আমরা বলছিলাম ইউ আর রিকোয়েস্টেড টু বা ইউ আর রিকোয়েস্টেড নট টু, এগুলো থাকলে আমরা ব্যবহার করব হচ্ছে বাক্যের শুরুতে প্লিজ অথবা কাইন্ডলি, মানে প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে যে বাক্যগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জে ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করি। তো সেই দিক থেকে একটাই অপশন আছে, সেটি হচ্ছে 37-এর বি নাম্বার প্রশ্ন। 37 আনসার হচ্ছে বি নাম্বার। তো আপনারা আজকের পুরো ক্লাসটি যারা আমার সাথে দেখছেন সবাইকে ধন্যবাদ না দিলেই নয়, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটি শেষ করব 38 নম্বর প্রশ্ন দিয়ে। এই প্রশ্নটির মাধ্যমে আজকের ক্লাসটি শেষ হবে। তো সর্বশেষ প্রশ্ন যারা দেখছেন চেষ্টা করেন প্রত্যেকেই উত্তর দিতে। বাই মি এ শার্ট। হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো তার, দেখি এই ভালোটা কে কে করতে পারি। কোশ্চেন 38, বাই মি এ শার্ট, এটার প্যাসিভ করতে হবে। একজন উত্তর করেছেন 38-এর হচ্ছে বি নাম্বার, আমি উত্তরটা একটু পরে বলবো, আর কেউ উত্তর করবেন। একই সাথে আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে আমাকে এখানে সরাসরি বলতে পারেন, কমেন্টে করতে পারেন, আমি দেখছি সবাইকেই। আচ্ছা, সারোয়ারও বলছেন বি নাম্বার উত্তর, আফরোজা বলছেন বি নাম্বার উত্তর। আচ্ছা, আমিও বলছি বি নাম্বার উত্তর, ঠিক আছে। হ্যাঁ, এই বাক্যটার আনসারটা হচ্ছে এরকম, বাই মি এ শার্ট, বাংলাটা হচ্ছে আমার জন্য একটা শার্ট কিনো, আমার জন্য। তো ওই যে বলছিলাম একাধিক অবজেক্ট থাকলে আপনি যে কোনো অবজেক্ট নিতে পারবেন, এখানে একাধিক অবজেক্ট, একটা আছে মি আর একটা আছে এ শার্ট। তাহলে আমি যেটাই নেই না কেন আরেকটা অবজেক্ট যেটা বাকি থাকবে সেটার সামনে আমরা প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন ব্যবহার করব। সেখানে একমাত্র অপশন আছে বি নাম্বারটা, মানে লেট এ শার্ট বি বট ফর মি, আমার জন্য একটা শার্ট ক্রয় করা হোক। তো এই হচ্ছে আপনাদের সাথে আলোচনার আজকের সর্বশেষ প্রশ্নটি ছিল। আজকে আমরা আলোচনা করেছি ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ বাক্য।